আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অমর 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 18 বিশিষ্ট ব্যক্তি ও দল এবারের 21শে পদক পেয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নিরোধ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌসারা, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা। এছাড়া সমাজসেবায় পদক পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। Rahman to deliver his welcome speech. কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক সম্বন্ধে আমি প্রতিবাদী। এর আগে বিভিন্ন সরকার যখন ছিল তাদের গঠনমূলক সমালোচনা করেছি, এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি, এমনকি প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি। আমার কেস চলছে, একজন অভিযুক্ত ব্যক্তি 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি কথা জানান। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ছাড়া রাজনীতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কার্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয়, সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার আপিল নিষ্পত্তি করে এ রায় দেয়। 27তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা 2007 সালে বাতিল করে পিএসসি। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে 2008 সালের 3রা জুলাই হাইকোর্ট পিএসসির সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে। হাইকোর্টের ওই রায়ের পর দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অকৃতকার্যরা রিট করলে 2009 সালের 11ই নভেম্বর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের 3 মাসের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ রায়ে দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করা হলেও চাকরিতে নিযুক্তদের বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা শুনানি শেষে 2010 সালের 11ই জুলাই আপিল বিভাগ পিএসসির সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে। আজ এই রায়ের মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, দুটো জিনিস পরিষ্কার হলো। সেটা হলো যেটা আপনাদের আগে বলেছি, যে বিচার বিভাগের মর্যাদাটা সমুন্নত হলো। বিচার বিভাগ যে নির্বাহী বিভাগের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে পলিটিক্যাল কনসিডারেশনে এদেশের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায় বিচার থেকে এদেরকে বঞ্চিত করেছে, সে দায় থেকে বিচার বিভাগ মুক্ত হলো। আর দ্বিতীয় যেটা হলো, ভবিষ্যতের জন্য একটা দ্বার উন্মোচিত হলো। রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যানের 5 নম্বর রোডে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, বুধবার রাত 12টার দিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।
আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র গুলি সহ 5 সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার AKM মেহেদি হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযানের সময় অনেকেই পালিয়ে গেছে। নিহত 2 জনের হাতে ধরা একটি পিস্তল ও একটি চাপাতি পাওয়া গেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। ঘটনা তদন্তে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার অনলাইনে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিন্ডিকেটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের পর উপাচার্যের পদত্যাগ সহ 3 দফা দাবিতে একাডেমিক কার্যক্রমে অংশ নিচ্ছে না শিক্ষার্থীরা। বুধবার রাতে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদও করেছে তারা। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। দর্শক, কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছে। ইয়াসিন, কুয়েটের শিক্ষার্থীদের এখনকার দাবি কি, আর একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ঘটনার আজকে প্রতিবাদ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিল করছে। এই মুহূর্তে খুলনা কুয়েটে অবস্থিত যে দুর্বার বাংলা, তার পাদদেশে কিন্তু শিক্ষার্থীরা তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং একই সঙ্গে তারা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে তারা কর্মসূচি পালন করছে। এবং এর আগে থেকে কিন্তু সকাল থেকে কোনো ধরনের কোনো একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় নাই। এবং গতকালকে যখন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়, তারপরে কিন্তু ভিসি তার চিকিৎসার স্বার্থে চলে গিয়েছেন এবং তারা শিক্ষার্থীরা বলছেন যে ভিসি কোনো অবস্থাতেই যেন ভিসিকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় ভিসি পূর্ণ ঘোষণা করা হলো। তারা আরো এখানে যেটি বলছেন যে কোনো অবস্থাতেই তারা প্রয়োজনে রক্ত দিবেন, কিন্তু ক্যাম্পাসে রাজনীতিকে ফিরে আসতে দিবেন না, এমনকি কিন্তু তারা করছেন। তবে এই মুহূর্তে ক্যাম্পাস শান্ত থাকলেও কিছুক্ষণ আগে তারা যে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন, এই বিক্ষোভ কর্মসূচি থেকে হয়তোবা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারবেন, এমনটি আমাদের কাছে জানিয়েছেন। সুমন, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এর পাশাপাশি কিন্তু আজকে বেলা 12টায় ইসলামী ছাত্র শিবির একটি সংবাদ সম্মেলন করার কথা ঘোষণা করেছে এবং খুলনা প্রেস ক্লাবে তারা এই সংবাদ সম্মেলন করবে। মূলত গতকালকে ছাত্র দল যে সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে ছাত্র শিবিরের নাম জড়িয়ে তারা কথা বলেছে, সেই কারণে তার প্রতিবাদে তারা এই সংবাদ সম্মেলনটি করবে। এটি ছিল খুলনা থেকে সর্বশেষ অবস্থা খুলনা কুয়েট ক্যাম্পাসে। সুমনা। দর্শক, কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী বর ও চাচাতো ভাই। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে চাচাতো ভাই তানভীরকে নিয়ে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন বর শাহ আলম। পথে নূরপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় শাহ আলমকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার নিহত শাহ আলমের বিয়ের কথা ছিল। এদিকে সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার সহ 13 যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে স্বৈর শাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প লেখেন, জেলেনস্কি যদি দ্রুত পদক্ষেপ না নেন তবে তার দেশ ইউক্রেন আর টিকবে না। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষ দিয়ে বলেন তিনি ভয়াবহ কাজ করেছেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ মানুষ অকারণে প্রাণ হারিয়েছে। জেলেনস্কির প্রেসিডেন্সির মেয়াদ গত বছরের মে মাসে শেষ হয়ে গেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে। এ কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত রয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।